চলুন আজ একটা জার্নিতে বের হওয়া যাক। এমন এক প্রাচীন ভারতে যেখানে চিকিৎসকরা অবিশ্বাস্য সব অস্ত্রোপচার করতেন, গণিতজ্ঞরা শূন্য আবিষ্কার করে আমাদের পৃথিবীকে দেখার চোখটাই বদলে দিয়েছিলেন, আর শিল্পীরা তারা তো পাথরের মধ্যেই ফুটিয়ে তুলতেন জীবন্ত সব গল্প। প্রাচীন ভারতের জ্ঞান আর সংস্কৃতির সেই অসাধারণ জগতে চলুন আজ একবার ঢু মেরে আসি। আচ্ছা, একটু ভাবা যাক তো, সেই সময়ে একজন ছাত্রের জীবন কেমন ছিল, বা ধরুন একজন বিজ্ঞানী কিভাবে কাজ করতেন, মহাবিশ্বের রহস্যগুলো কিভাবে ভাবাতো তাদের। এই প্রশ্নগুলো দিয়েই না হয় শুরু করা যাক আমাদের আজকের এই সময়যাত্রা। তো এত সব কিছুর পেছনে ভিত্তিটা কি ছিল? ভিত্তিটা ছিল একটা অসাধারণ শিক্ষা ব্যবস্থা। আসুন প্রথমেই সেই জ্ঞানের কেন্দ্রবিন্দুগুলোকে একটু চিনে নেওয়া যাক। তখনকার দিনে শিক্ষার কিন্তু দুটো বেশ আলাদা পথ ছিল। একদিকে ছিল গুরুকুল ব্যবস্থা। এটা ছিল খুব ব্যক্তিগত, মানে গুরু আর শিষ্যের সরাসরি সম্পর্কের উপর ভিত্তি করে চলত। ছাত্ররা গুরুর বাড়িতেই থাকত, তার সেবা করত, আর তার বিনিময়ে মূলত বেদ বা এই ধরনের শাস্ত্রের জ্ঞান লাভ করত। আবার অন্যদিকে বৌদ্ধ বিহারগুলোর মতো বড় বড় প্রতিষ্ঠানও গড়ে উঠেছিল। এগুলো ছিল অনেকটা আজকের দিনের বিশ্ববিদ্যালয়ের মতো। সেখানে আলাদা ঘর, নির্দিষ্ট সিলেবাস, এমনকি বেতন আর স্কলারশিপেরও ব্যবস্থা ছিল। মানে বোঝাই যাচ্ছে যে জ্ঞান পাওয়ার জন্য একাধিক রাস্তা খোলা ছিল তখন। আর এই শিক্ষা ব্যবস্থা থেকেই জন্ম নিল তক্ষশিলা আর নালন্দার মতো সব কিংবদন্তি প্রতিষ্ঠান। এগুলোকে ঠিক আজকের দিনের ইউনিভার্সিটির মতো ভাবতে পারেন, তবে আরও অনেক বড় পরিসরে। এদের খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে সুদূর এশিয়া থেকেও পণ্ডিত আর ছাত্ররা মাইলের পর মাইল পথ পেরিয়ে এখানে আসতেন শুধু জ্ঞান লাভের জন্য। এই শিক্ষার ধরনটা ঠিক কেমন ছিল তা বোঝার জন্য তক্ষশিলার চিকিৎসক জীবকের একটা গল্প বলা যাক। ব্যাপারটা খুব মজার। গুরু তার সব ছাত্রকে বললেন এমন একটা গাছ খুঁজে আনতে যার কোনো ঔষধি গুণ নেই। সবাই কিছু না কিছু নিয়ে ফিরে এলো, কিন্তু জীবক এলেন খালি হাতে। কারণ তার মতে এমন কোনো গাছই প্রকৃতিতে নেই যার কোনো না কোনো ঔষধি গুণ নেই। এই একটা উত্তরেই গুরু বুঝে গেলেন জীবকের শিক্ষা সম্পূর্ণ, মানে শুধু বই পড়া নয়, আসল জ্ঞান আসত গভীর পর্যবেক্ষণ থেকে। জ্ঞানের জগৎটা তো শুধু শিক্ষা ব্যবস্থাতেই থেমে থাকেনি, এর জোরালো প্রকাশ ঘটেছিল ভাষায়, সাহিত্যে। আসুন এবার দেখা যাক শব্দ আর গল্প কিভাবে সেই সময়ের সংস্কৃতিকে তৈরি করেছিল। সেই সময়ের একটা বিরাট বড় ঘটনা ছিল সংস্কৃত ভাষার বিকাশ। দেখুন, সংস্কৃত শব্দটার মানেই হল পরিশীলিত বা শুদ্ধ। ব্যাকরণবিদ পাণিনি তার বিখ্যাত বই অষ্টাধ্যায়ীতে এই ভাষার একটা নিখুঁত কাঠামো তৈরি করে দেন। ফলে এটা হয়ে ওঠে সাহিত্য আর পাণ্ডিত্যের প্রধান ভাষা, যা সাধারণ মানুষের মুখের ভাষা মানে প্রাকৃত বা পালি থেকে অনেকটাই আলাদা ছিল। আর এই ভাষাতেই লেখা হলো দুটো মহাকাব্য, যা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের সম্পদ, রামায়ণ আর মহাভারত। এগুলো কিন্তু শুধু বীরদের যুদ্ধের গল্প ছিল না। রামায়ণ ছিল ধর্ম আর কর্তব্যের এক আদর্শ কাহিনী, আর মহাভারত সে তো ছিল জ্ঞান, দর্শন, রাজনীতির এক বিশাল বিশ্বকোষ। এতটাই যে একে পঞ্চম বেদ বলেও ডাকা হতো। কিন্তু গল্প শুধু মহাকাব্যে আটকে ছিল না। শূদ্রকের মৃচ্ছকাটিকাম, মানে মাটির ছোট গাড়ি, এর মতো নাটকগুলোতে সাধারণ মানুষের জীবনটাই ছিল আসল হিরো। তাদের ছোট ছোট আনন্দ, দুঃখ, স্বপ্নগুলোকেই খুব সুন্দর করে তুলে ধরা হয়েছিল। যেমন এই নাটকের একটি সংবেদনশীল মুহূর্তে বলা এই কথাটি, যা খুব সাধারণ কিন্তু ভীষণ মানবিক। গল্প বলার আরও একটা চমৎকার দিক ছিল, সেটা হল নীতি শিক্ষার গল্প। পঞ্চতন্ত্র বা জাতকের গল্পগুলোতে পশু পাখিদের চরিত্র বানিয়ে জীবনের খুব জরুরি আর কঠিন কথাগুলো সহজ করে বলা হতো। আর এই গল্পগুলো রাজকুমার হোক বা সাধারণ মানুষ, সবার জন্যই সমানভাবে প্রাসঙ্গিক ছিল। সাহিত্য, দর্শন তো হল, কিন্তু প্রাচীন ভারতের প্রতিভা এখানেই শেষ নয়। বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রে যা যা হয়েছিল তা শুনলে সত্যি অবাক হতে হয়। চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। একবার ভাবুন তো, আজ থেকে হাজার হাজার বছর আগে চরক সংহিতা বা সুশ্রুত সংহিতার মতো বইয়ে শুধু ভেষজ ঔষধ নয়, রীতিমতো জটিল সার্জারির কথা লেখা আছে। এমনকি একটা আদর্শ হাসপাতাল কেমন হবে তারও নিয়ম কানুন দেওয়া ছিল।
সুশ্রুতের মতো চিকিৎসকরা তো আজকের দিনের প্লাস্টিক সার্জারির মতো বিষয়েও দক্ষ ছিলেন। অবিশ্বাস্য, তাই না? আর এবার আমরা এমন একটা আবিষ্কারের কথা বলবো যা গণিতকে, এমনকি গোটা বিশ্বকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। আর সেই আবিষ্কারটা হলো শূন্য। ভাবা যায়, গণিতজ্ঞ আর্যভট্টই প্রথম শূন্যকে একটা সংখ্যা হিসেবে ব্যবহার করেন, যা গণিতের সব হিসেব নিকেশ পাল্টে দেয়। শুধু তাই নয়, যেই সময়ে প্রায় সবাই ভাবত পৃথিবীটা চ্যাপ্টা, তিনি তখন বলে দিয়েছিলেন যে পৃথিবী গোল আর নিজের অক্ষের উপর ঘুরছে। এমনকি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মতো ঘটনাকেও তিনি কুসংস্কার দিয়ে নয়, একেবারে সঠিক বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছিলেন। এই সব ধারণাগুলো তার সময়ের থেকে কয়েকশো বছর এগিয়েছিল। এই জ্ঞান যে শুধু বইয়ের পাতায় ছিল তা কিন্তু নয়, এর বাস্তব প্রয়োগও ছিল চোখ ধাঁধানো। যেমন ধরুন, দিল্লির মেহরৌলির এই লৌহস্তম্ভটা প্রায় ১৬০০ বছর ধরে রোদ, জল, ঝড় সহ্য করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে, অথচ আজও এতে এক ফোঁটা মরচে ধরেনি। এটা প্রাচীন ভারতের ধাতুবিদ্যার দক্ষতার এক জীবন্ত প্রমাণ। এই যে এত জ্ঞান, এত টেকনোলজি, এর সব কিছুর একটা শৈল্পিক প্রকাশও তো দরকার, তাই না? আর সেটাই আমরা দেখতে পাই তখনকার শিল্প আর স্থাপত্যে। চলুন দেখি কিভাবে শিল্পীরা পাথরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতেন। স্থাপত্যের বিবর্তনটা খুব ভালোভাবে বোঝা যায় বৌদ্ধস্তূপ দেখলে। দেখুন, মৌর্য যুগে এটা ছিল খুব সাধারণ একটা মাটির বা ইটের ঢিবির মতো। এরপর ধীরে ধীরে এর ওপর পাথরের আস্তরণ পড়ল, কারুকার্য যোগ হল। আর কুষাণ যুগে আস্তে আস্তে দেখুন কি বিশাল পরিবর্তন। এটা তখন এক বিরাট সুন্দর কারুকার্য করার সৌধে পরিণত হল, যার চারপাশে থাকত বিশাল বিশাল প্রবেশদ্বার বা তোরণ। ভাস্কর্য বা মূর্তি তৈরির ক্ষেত্রেও দুটো বেশ আলাদা স্টাইল বা স্কুল তৈরি হয়েছিল, গান্ধার আর মথুরা। গান্ধার শিল্পে গ্রিক রোমান শিল্পের একটা প্রভাব ছিল, তাই মূর্তিগুলো খুব বাস্তবসম্মত হতো আর ধূসর পাথর দিয়ে তৈরি হতো। অন্যদিকে মথুরার শিল্পরীতি ছিল পুরোপুরি ভারতীয়। এখানে লাল বেলে পাথর ব্যবহার করা হতো আর বুদ্ধের মূর্তিতে একটা আধ্যাত্মিক ভাব ফুটিয়ে তোলা হতো। এরপর এলো গুপ্তযুগ, যেটাকে অনেকেই বলেন শিল্পকলার স্বর্ণযুগ। আর বলার কারণও আছে, এই সময় প্রথমবার ফ্রি স্ট্যান্ডিং, মানে যেগুলো অন্য কিছুর ওপর ভর না করে নিজেই দাঁড়িয়ে থাকতে পারে, এমন মন্দির তৈরি শুরু হয়। আর অজন্তার গুহার কথা তো বলতেই হয়। সেখানকার দেওয়ালে আঁকা ছবিগুলো হাজার বছর পরেও এতটাই জীবন্ত যে মনে হয় যেন প্রাচীনকালের মানুষগুলো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তো এতক্ষণ আমরা যে একটা লম্বা সফর করলাম, তার থেকে আজকের দিনে কি রয়ে গেছে? এর উত্তরাধিকারটা ঠিক কি? প্রথমত, রয়ে গেছে এক উন্নত শল্যচিকিৎসার ধারণা, যা আজও আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে পথ দেখায়। আমরা পেয়েছি এমন এক গাণিতিক ব্যবস্থা, বিশেষ করে শূন্য আর দশমিক, যা ছাড়া আজকের বিজ্ঞান বা প্রযুক্তি এক মুহূর্তও চলতে পারত না। আর অবশ্যই রয়ে গেছে অজন্তার মতো অসাধারণ শিল্পকর্ম, যা আজও আমাদের সৌন্দর্য আর আধ্যাত্মিকতার অনুপ্রেরণা দেয়। দর্শন থেকে শুরু করে পদার্থবিদ্যা, চিকিৎসা থেকে শিল্প, প্রাচীন ভারতের এই অবদানগুলো জ্ঞানের একটা বিশাল ভিত্তি তৈরি করে দিয়ে গেছে। আর এই সব কিছুর শেষে একটাই প্রশ্ন মনে আসে, হাজার হাজার বছর আগের সেই জ্ঞান, সেই দর্শন আজকের এই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে ঠিক কতটা প্রাসঙ্গিক?